পিচঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইনশিয়া। সাইকেল চালানোর মতন শক্তি বা ইচ্ছা আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকার হাওয়া শেষ হয়ে গিয়েছে। পাশের টং দোকান থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তার মনে হচ্ছে এই মাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো, সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে। সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে। ঘটনাটা ভাবলেই গা তো শিউরে ওঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখেই এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এইড বক্স হাতে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছিটিয়ে ছড়িয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রফি, সবকিছুর খণ্ডাংশ দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে। ভাই প্লিজ থাম তুই। দেখ, তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে। তোর ইনফেকশন হয়ে যাবে। প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটা। টিভিটা শেষ পর্যন্ত আশ্রয় নিল। হাতের কাছে ভাঙার মতন আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরো বিগড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই ছেড়ে দিল সে। তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসল। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মিসেস চৌধুরী বলল, জেহের বাবা আমার, তুই বিশ্বাস কর, দরজা আমরা কেউ খুলিনি। মেয়েটা কিভাবে পালালো সেটাও জানি না আমরা। হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে। জেহের গর্জে উঠল। শাট আপ মিসেস চৌধুরী। বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয়। বারান্দার নিচে গার্ডরাও বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি। সো আমাকে মিথ্যে বলার আগে ভেবে নেবেন। আর রুমে শিফা কিভাবে ঢুকলো, ও কেন ওই মেয়েটার জামা পরেছিল, আই অ্যাম ড্যাম শিওর কেউ ওকে পালাতে সাহায্য করেছে। আরও পালিয়ে যাবেই বা কোথায়? সেই ফিরতে তো হবে এই জেহের চৌধুরীর কাছেই। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতের দাঁত চেপে বলল। তারপর মিসেস চৌধুরী মেয়েদের কাছে এসে বলল, ওই মেয়েটাকে পালাতে তুমি সাহায্য করেছিলে, তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জেহের তোমাকে ওই মেয়েটা মনে করে, তাই তো? মম, তুমি এখন আর কথা বলো না। তোমার প্রেশার বেড়ে যাচ্ছে। রুমে যাও প্লিজ। আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন। মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে। অথচ জিহাদ নির্বিকার। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করল। পেছন পেছন শিফাও তাকে অনুসরণ করে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে ইনশিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। এই তো শোন, কিরে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? জেবাদের বাসায় গিয়ে এই ব্যাগটা জেবাকে দিয়ে দিস প্লিজ। ও চলে গিয়েছে, আর এই ব্যাগটাও আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলেছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না। তাই তুই যদি একটু দিয়ে আসিস প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তো আগে কখনো যাইনি। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনশিতা। যে বা তার সহপাঠী হলো, পড়ালেখা ছাড়া আর কোনো কথা হয় না তার। এমনকি ভালো করে চিনেও না তাকে। গেটের কাছে যেতেই দারোয়ান হাত দিয়ে আটকে ধরল তাকে। কাকে চাই? আসলে জেবা চৌধুরীর বাসা তো এটা, তাই না? ওর সাথেই দেখা করতে এসেছি। দারোয়ান ইনশিতাকে দাঁড় করিয়ে রেখেই কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ইনশিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। ইনশিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটাই। জেবা এগিয়ে আসলো। কেমন আছো ইনশিতা? অনু আমায় ফোন করে বলে দিয়েছিল যে তুমি আসছো। তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি, তাই না? এর জন্য সত্যিই আমি সরি। আসলে ব্যাগটাতে আমার অনেক জরুরি কিছু কাগজ আর জিনিস ছিল, যেগুলো আজকেই লাগতো। সরি বলার কিছুই নেই, আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ইনশিতার বাসার রাস্তা একদম বিপরীতে, তবুও মিথ্যা বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ইনশিতাকে বসতে বলে চলে গেল। ইনশিতা সোফায় বসে তলিয়ে যেতে সামলে নিল।
বাপরে, কি নরম সোফা, একদম মাখনের মতন নরম যাকে বলে। সোফাতে বসতেই চোখ গেল কিছুটা দূরের টি টেবিলে, যেখানে রাখা হয়েছে অনেকগুলো কাঠগোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। কাঠগোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল কাঠগোলাপ নিতে। কয়েকটা গোলাপ কানের পেছনে গুজে দিল। হঠাৎ মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটা বিড়বিড়িয়ে বলে উঠল। রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভুরুকুচকে পেছন ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিম পরিহিত একটা স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে। সুদর্শন ছেলেটার ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটা ফুটে উঠেছে। জেহের সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ গেল কাঠগোলাপ রাখা চেয়ারটার দিকে। সেখান থেকে একটা মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পেছন ফিরেছিল বিধায় মেয়েটার সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি। মেয়েটা একটু এই দিকে ফিরতেই চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুতগতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটার চোখে কাজল লেপটানো, কানে কাঠগোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলতে হাসি। হাতের কাচের চুড়িগুলো ঝনঝন করছে। ধারালো তার গায়ের গঠন। কাঠগোলাপ মাথায় দেওয়া মেয়েটাকে আরো বেশি মায়াবী লাগছিল। অনেক মেয়েকে এসে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েটাকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎ করে আসলো এই মেয়েটা কুইন, তার ব্ল্যাক কুইন। তার মধ্যেই জেবা আসলো হাতের চায়ের কাপ নিয়ে। জেহেরকে লক্ষ্য করলো না সে। ইনশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগলো, ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ইনশিতা। আমি তো চোখ সরাতেই পারছি না তোমার দিক থেকে। বেশ লজ্জা পেল ইনশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল। সোফায় বসলো তারা। সিরিয়াসলি বলছি ইনশিতা, আমি যদি ছেলে হতাম না, তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটা কথায় ইনশিতার লজ্জায় রাঙাবতী হলো। ওপাশের কেউ রাগে দপ করে জ্বলে উঠল। ইনশিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়েছে। হাত ধরা ব্যক্তিটার দিকে তাকাতেই চমকে উঠল সে। জেবা জেহেরের এই রূপ দেখে ভয় পেল। সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ও এখন বাসায় যাবে। রাগ আরো বেড়ে গেল জেহেরের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার উপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? ও কোথাও যাবে না, শুধু তার কাছেই থাকবে। জিবা ইনশিতার হাত না ছাড়ায় জেহের আচমকা গরম চায়ের কাপ নিয়ে জিবার হাতে ঢেলে দিল। গরম চা পড়ায় মুহূর্তেই ইনশিতার হাত ছেড়ে দিল। চিৎকার দিয়ে উঠল জিবা। ইনশিতাও এমন ঘটনায় হতবাক। ইনশিতা জেহেরের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়েই জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবারও নিজের হাতকে শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করল। ইতিমধ্যে জেবার চিৎকারে মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হলো। জেবার এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ইনশিতার কোনো কথাই জেহেরের কানে পৌঁছায়নি। মিসেস জেসমিন তা খেয়াল করলেন। জেহের, কি করছিস তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করল না জেহের। ইনশিতার হাত ছাড়াতে চাইলে জেহের আরো শক্ত করে হাত চেপে ধরল। এতে করে ইনশিতার কম দামি কাচের চুড়িগুলো ভেঙে গেল। ব্যথায় আর ভয়ে কান্না করতে গিয়ে কথাও মুখ দিয়ে বের হচ্ছে না। জেহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে নিজের রুমে নিয়ে গিয়ে ইনশিতাকে নিয়ে ঢুকে দরজা আটকে দিল। ইনশিতা আরো বেশি ভয় পেয়ে গেল। না জানি জেহের এখন তার সাথে কি করে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতো সে। আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অচেনা অজানা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। যে কেউ দেখলে তাকে মৃগীরোগী ভেবে ভুল করবে না। জেহের এগিয়ে এসে ইনশিতার 2 বাহু ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনশিতা খেয়াল করলো জেহেরের চোখের মণি কালচে নীল। এই প্রথম সে কারো নীল চোখের মণি দেখল। জেহের হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় ইনশিতা ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এইভাবে জাতা কলার মতো পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়েন প্লিজ। এতটুকু বলেই যেন দম ফুরিয়ে গেল ইনশিতার। ব্যথার কথা শুনে জেহের আলগা করে ধরল ইনশিতাকে। আলগা হতেই ইনশিতা জেহেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল,
আপনি কি পাগল? এভাবে আমাকে হুট করে এখানে আনার মানে কি? আর জেবাকে বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল আর আমার কাছে তোমাকে আনার সময় আটকে ছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূর করার চেষ্টা করলে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব নাকি? আপনাকে আমি চিনি না, জানি না, আর না আপনি আমাকে চেনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরনের অসভ্যতাম? ম্যানারলেস কোথাকার! দেখুন, আমাকে যেতে হবে। বাবা মা অপেক্ষা করছে আমার জন্য। প্লিজ যেতে দিন আমায়। যাওয়ার কথা শুনে আবারও রাগ চাপলো জেহেরের মাথায়। তার রোজ তার কাছ থেকে চলে যাওয়ার কথা বলছে। না না, সে কিছুতেই যেতে দেবে না। কাপা কাপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ। আমার কাছে থাকবে সব সময়, আমার চোখের সামনে। এই কথাটাকেই বারবার করে বলতে লাগলো সে, আর নিজের চুলের পেছন দিক ধরে টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। এদিকে ইনশিতা হা হয়ে গেছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে কেউ তাকে তো ডাকেই না, আর এখানকার কেউ তো জানেই না। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? রোজ, আমার ব্ল্যাক রোজ। তুমি শুধু আমার রোজ, আমার। কি যাতা বলছেন? আমি আপনার হতে যাব কেন? আর আমার নাম কি করে জানলেন? তোমার নাম মানে? রোজ আমার নাম। ইনশিতার কথা শুনে আবারও রাগ লাগলো জেহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরো অনেকে তাকে এই নামে ডাকে। আর এই নাম শুধু জেহেরের দেওয়া, এই নামে অন্য কেউ ডাকবে কেন? তোমার নাম রোজ হলে এই নামে আরো অনেকে ডাকে, তাই না? এই নামে কেউ ডাকতে পারবে না তোমায়, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জেহেরের কথায় পুরো শরীর কেঁপে উঠল ইনশিতার। এমন ভয়ঙ্করভাবে কেউ কথা বলে, আর তার নাম যার ইচ্ছা ডাকবে। একমাত্র এই ছেলে কেন ডাকবে তার নাম? আশ্চর্য। আর সে ভালোভাবেই বুঝে গিয়েছে এই জেহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। না হলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জেহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও রোজ। কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামে ডাকায় ইনশিতার প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছা ছিল কেউ না কেউ তাকে রোজ বলে ডাকে। পর মুহূর্তেই আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় জেগে ধরল তাকে। সে কোথায় যাবে না যাবে এই কথা এই বেয়াদব ছেলেকে কেন বলবে? কেন? আপনার পারমিশন নিব কেন? আর এখানেই বা আজীবন কেন থাকবো? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ইনশিতার কানে ফিসফিস করে বলল জেহের। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছুই করো না কেন, সব কিছুতেই আমার পারমিশন নেবে। আমার কথা মতো চলবে তুমি। কারোর সাথে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে। ইভেন তোমার বাবা মায়ের সাথে দেখা করার জন্যেও। ইনশিতা যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে সে সবসময় তার ভালোবাসার মানুষের স্বাধীনতার কোনো বাধা দেয় না, উল্টে প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলে তো সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে। আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজ হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এইখানটায় বসো রোজ। আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলেই রুমের বাইরে যেতে লাগলো। যেতে গিয়ে হঠাৎ পেছনে ফিরল। পেছন ফিরে দেখে ইনশিতার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পেছন ফিরে এলো আবার? জেহের এসে দুই হাতে ইনশিতার এইটুখানি মুখ ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতেই ইনশিতা রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছে নিল। ইনশিতা দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে পারলো। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। এসব ভাবছিল, আর তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সে জেহের ছেলেটার সাথে আরো একটা মেয়ে। জেহেরকে দেখেই ভয় জেগে ধরলো আবার তাকে। তবে ইনশিতা চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটার চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটা ইনশিতার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনশিতাও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ডেই চেঞ্জ করে আসলো, আর দেখলো মেয়েটি জেহেরকে জিহাদ নাম ধরে কথা বলছে।
আশ্চর্য, এটা কি জেহের নয়? জেহের তো ইনশিতাকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতন দেখতে ছেলেটাকে কিছু বলতে নিল। আপনি? আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও। বাই যে কোনো মুহূর্তে চলে আসবে। গো। এই ছেলেটার কণ্ঠ জেহের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মিশানো, আর এই ছেলেটার কণ্ঠে রয়েছে চাঞ্চল্যতা। চেহারাটাই বেশ মানিয়েছে। ইনশিতা কিছু না ভেবেই দরজার ডিঙিয়ে চলে যায়। বর্তমানে এবার বুঝেছি কাহিনীটা। আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে। এই জেহের ছেলেটা আসলে সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখেই হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনোই দেখিনি। আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তোর সৌন্দর্য দেখে মাথা আউলিয়া গেছে। ইনশিতা নয়নকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, ধুর। ভোর হতে এখনো খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকে থেকে কানে ভেসে আসছে। সকলে ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই জিহাদ আর শিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনি নিচে রেখে বাইরে তাকিয়ে আছে জিহাদ। আজ যখন ইনশিতাকে আটকে রেখে জেহের খাবার বানাতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে। কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। তার ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করে রাখে, কাউকে দিতে চায় না, একদম বন্দি করে রাখে জিনিসটা। আর এটা তো একটা মানুষ, একটা মানুষ কখনোই কারো বন্দিনী হয়ে থাকতে চাইবে না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় শিফাও সেইখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে অন্য ড্রেসে বের করে নিজেই ইনশিতার শাড়ি পরে জেহেরকে ইমপ্রেস করার কথা ভাবে শিফা। জেহের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে। তবে তার খটকা লাগে যে রোজের চুলগুলো কোমর পর্যন্ত, আর এখন পিঠের অর্ধেক মারত। ভুরু কুচকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়ে সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে একটা শোপিস দূর থেকে ছুঁড়ে মারল একদম মেয়েটার মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় শেফা চিৎকার দিয়ে পেছনে ফিরলে জেহের দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরেছ? আর আমার রোজ কোথায়? রোজ কোথায় তুমি? রোজ? চিৎকার করে রোজকে ডাকতে লাগলো আর পুরো রুমের প্রতিটা কোণা খুঁজতে লাগলো। তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড। বলেই হাতের কাছে ছোট্ট ফুলদানিটা ছুড়ল। আর একটুর জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদ এসে টান মেরে শিফাকে সরিয়ে দিয়েছিল। জেহেরকে ইঞ্জেকশন দেওয়ায় সে গভীর ঘুমে মগ্ন। জেবা সেই বিকেলের ঘটনার পর থেকে ভয়ে নিজের রুম থেকেও বের হয়নি। পরের দিন নয়নিকা আর ইনশিতা কলেজে যাচ্ছে। হঠাৎ ইনশিতা পেছাতে থাকে। ইনশিতাকে পাশে না পেয়ে নয়নিকা পেছনে ফিরে দেখল চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, উফ, ছাতার মাথা, চোখগুলো আলুর মতো করে দাঁড়াই আছিস কেন? তাড়াতাড়ি চল বইন, আমার ক্ষুধা লাগছে। তবুও কোনো নড়চড় হলো না ইনশিতার। হুঁশ আসতেই দ্রুত পাশের দোকানের পেছনে লুকালো। ইনশিতার কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না নয়নিকা। এমন করছে কেন ইতু? আমি শেষ দোস্ত, আমি শেষ। আরে কি হয়েছে? এমন করতেছিস কেন? বলবি তো? ও, ওই পাগলটা, ওই পাগলটা এদিকে এসেছে। আমি শেষ এবার। এবার না জানি কি করে। কোন পাগল? তোর সাথে আবার কে কি করবে? আরে তোকে কালকে বললাম না যেবার বাড়ির কথা, ওই জেহের পাগল ছেলের কথা। ওই জেহের এখন এখানে। কি করব আমি এখন? উনি যদি কিছু করে, আমাকে যদি আবার নিয়ে যায়। ইনশিতা ক্রমশ অস্থির হয়ে পড়ছে। নয়নিকাও এবার চোখ বড় বড় করে বলল, ওই সাইকোটা? দাঁড়া দাঁড়া, ডেকে নেই একবার। নয়নিকা দোকানের পাশ থেকে বেরিয়ে এলো। নয়নিকাকে থামাতে যেও পারল না ইনশিতা। হাত পা কাঁপছে তার।
এই পাগলটা এখানে কেন এসেছে? তার খোঁজে নয় তো? নয়নিকা রাস্তায় আসতেই দেখে ভার্সিটির গেটের ঠিক কিছুটা দূরে মার্সিডিজ গাড়ি দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ। মনে হচ্ছে এদিক ওদিক কাউকে খুঁজছে। নয়নিকা তো হাঁ হয়ে আছে। এত সুন্দর একটা ছেলে কিনা পাগল, নাকি এই সে ছেলে না? নয়নিকা ফিরে গিয়ে জোর করে ইনশিতাকে ধরে রাস্তায় আনলো। দোস্ত, এটাই সেই ছেলে। কি রে বল? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই সেটা। ছাড় আমারে কচু, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বিশ্বাস হয় না এই ছেলে পাগল। ইয়ার, হি ইজ সো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। ইনশিতার ইচ্ছা করছে এখনই নয়নিকাকে কোথাও চুবিয়ে মারে। এই ছেলেটা যত সুন্দর ততটা ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর সুন্দর। সেটা যদি নয়নিকা একবার উপলব্ধি করতে পারত, তাহলে শান্তি পেত ইনশিতা। তুই কেন যে ওই ছেলেটার থেকে পালালি রে? ইস, এমন সুইট কিউট ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? তুই তোর সুইট টক ঝালকে দেখ, আমি গেলাম। ঘুম থেকে উঠেই জেহের গোপনে ইনশিতার খোঁজ চালালো। সমস্ত তথ্য হাতে পেয়েই সে সবার আগে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটিতে গিয়ে দেখলো সকল স্টুডেন্ট বেরিয়ে আসছে। অনেকক্ষণ খোঁজাখোঁজির পরও যখন পেল না, তখন তার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। বিড়বিড় করে বারবার বলছে, আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না রোজ। আমি মুক্তি না দিলে তুমি কখনোই মুক্তি পাবে না। তখন হঠাৎ চোখ যায় রাস্তার মোড়ে। সেখানে সে তার রোজকে দেখতে পায়, আর সাথে একজন মুখ হাঁ করে থাকা মেয়েকে। রোজকে দেখা মাত্রই জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে। কিন্তু সেই খুশিটা মুহূর্তেই উবে যায় যখন দেখল রোজের পাশের মেয়েটা তার রোজের হাত চেপে ধরে আছে। আরো বেশি রেগে যায় জেহের। ইনশিতা আচমকা লক্ষ্য করল জেহের তার দিকে তাকিয়ে আছে আর একটু পর এগিয়ে আসছে। বুকের মধ্যে ভয় জেঁকে ধরেছে। এখন কি করবে সে? কিছুই না ভেবে নয়নিকাকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে ভৌ দৌড় দেয়। ইনশিতাকে দৌড়াতে দেখে আর সময় নষ্ট করল না জেহের। একটা গলির মাঝখান দিয়ে ইনশিতা দৌড়িয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে পেছনে লক্ষ্য করে দেখল তার বেশ খানিকটার পেছনে জেহেরও দৌড়ে আসছে। আতকে উঠল ইনশিতা। জেহেরের দৌড়ানোর সাথে সে পারবে না, তার চেয়ে ভালো কোথাও লুকিয়ে পড়া। গলির মোড় পাল্টাতেই দেখল রোজ কোথাও নেই। সামনে পেছনে সব জায়গায় দেখল, তাও পেল না। না পেয়ে রেগে হিংস্র বাঘের মতন গর্জন করে উঠল। সামনে থাকা কাঠের ড্রামে জোরে লাথি মেরে ভেঙে ফেলল। কপালের রগ ফুলে উঠেছে। গজরাতে গজরাতে চিৎকার করে বলল, এখন পালাতে পারলেও ভবিষ্যতে আর পারবে না রোজ। অল্প সময় আছে তোমার হাতে, যত পারো উড়ে নাও। তারপর আমার কাছেই বন্দি হয়ে থাকতে হবে তোমার। জেহেরের গর্জে ওঠা কণ্ঠে এমন কথা শুনে ইনশিতা ভয়ের বুক কেঁপে উঠল। এই জেহেরের হাতে একবার পড়লে তার পুরো জীবন নরক বানিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই তার। এখন কোনো রকমে বাসায় গিয়ে চাচিমার সাথে কথা বলে এই শহর ত্যাগ করলেই বাঁচবে সে, এর আগে নয়। জেহেরের চলে যাওয়ার পর ইনশিতা লুকিয়ে চলে আসে বাড়িতে। ইনশিতার ফোনে একটা ফোন আসে। ইনশিতা ফোন কানে নিয়ে বলল, কি রে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি, সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন, আপুকে পাওয়া যাচ্ছে না। আপু কলেজ থেকে এখন পর্যন্ত বাসায় ফেরেনি। তোমাদের বাড়িতেও খোঁজ করেছিলাম, কিন্তু ওখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আঁতকে উঠল ইনশিতা। জেহেরকে দেখার পর সে যে দৌড়ে এসেছিল, এরপর থেকে নয়নিকাকে দেখেনি সে। বাসাতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো ফ্রেন্ডের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাবাও শহরে নেই যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এদিকে ইনশিতার মাথা হ্যাং হয়ে গেছে। তার মাঝেই আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো এতু। নয়ন, তুই তুই কোথায়? সকলে তোকে কত খুঁজছে জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল। এই তো শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িটায় আছি। ওখানে কি করছিস? ওখানে তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল। এই তো শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িটায় আছি। ওখানে কি করছিস? ওখানে তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল।
আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না তু। তো তোকে একটা কথা বলছি শোন, তুই যেখানে আসিস সেখান থেকে কোথাও ওপাশ থেকে ফোনটা কাটার আওয়াজ এলো। ইনশিতা ওই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউ তুলল না। রাফিদ সহ তার বাবা মা চেয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা ঘটনাটা খুলে বলল। তার মাঝে আবারও হঠাৎ ওই নাম্বার থেকে ফোন আসলো। বিলম্ব না করে ফোন তুলল ইনশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, ইতু, তো তুই একবার আসবি প্লিজ, পুরনো বাড়িটায় একবার আসবি। বলেই কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকার হঠাৎ কান্নায় বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, তোর কি হয়েছে বল আমায়, তুই ঠিক আছিস তো? তুই এখানে চলে আয় ইতু। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ভুরুকুচকে বলল, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া। আমি শিওর নয়নিকা কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাবে? আমি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না। এখন আমাকে যে করেই হোক যেতে হবে। দুজনেই কোনার রুমটার সামনে পৌঁছালো। দরজা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ইনশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ইনশিতা এখনই তার কাছ থেকে দূরে চলে যাবে। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে ম্লান আলোয় আলোকিত হয়ে গেছে রুমের মাঝখানটা। ঝাপসা আলোকিত। তার মাঝে মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা? ইনশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল। নয়ন, এই নয়ন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? ইনশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরো বাড়ছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না। ঠিক সেই সময়ে ইনশিতার সামনে এসে দাঁড়ালো কালো রঙের স্যুট পরা এক জোড়া পা। ইনশিতা মাথা তুলে তাকাতেই দেখল লোকটার হাতে একটা ছোট্ট হারমোনিকা, অপর হাত প্যান্টের পকেটে ঢুকানো। লোকটার মাথার ওপরে দুলছে হলুদ লাইটটা। ইনশিতা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ালো। রাফিদও দাঁড়িয়ে আছে। সে তখনও ইনশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জেহের। জেহেরকে দেখতেই চমকে গেল ইনশিতা। ঘাড় কাত করে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। জেহেরকে দেখে শরীরে যেন আর শক্তি পেল না ইনশিতা। অবশ্যই আসতে লাগলো। রাফিদ শক্ত করে ইনশিতার শরীর নিজের দিকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারী মানুষটার দিকে আবদ্ধ তার দৃষ্টি। বিকেলে জেহের ইনশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটায়। যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি। পরে জেনেছে। নয়নিকা তো চরম অবাকের অবাক। এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্যই তো নয়নিকাকে নিয়ে আসা। জেহের একটু এগিয়ে গিয়ে ইনশিতার মুখোমুখি দাঁড়ায়, একদম সামনে। তাদের মধ্যবর্তী দূরত্ব বোধ হয় 2 কি 3 ইঞ্চি হবে। তারপর ঘাড় অন্যদিকে কাত করে ফু দেয় ইনশিতার মুখে। শীতল বাতাসে ইনশিতা কেঁপে ওঠে। মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেকে সেই বাতাসে। রাফিদ ভুরু জোড়া কুঞ্চিত করে একজোড়া হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় জেহেরের বুকে। আচমকা ধাক্কা সামাল দিতে ইনশিতাকে টেনে ধরল জেহের। ইনশিতার সরু দেহ জেহেরের শক্তিশালী টান সামলাতে পারল না। দুজনই পড়ল নিচে। জেহেরের ওপর ইনশিতা, জেহেরের বিশালকার দেহের ওপর পড়ল ইনশিতা। তুমি আমার উপর পড়ায় একটু ব্যথা পাইনি রোজ? তোমার শরীরে একটু ওজন নেই, টেনশন নট। কয়দিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে। বলে ঠোঁট কামড়ে হাসল জেহের। জেহেরের এমন কথায় দ্রুত উঠতে গিয়েও উঠতে পারল না, কারণ জেহের ধরে আছে। মিনতি করে ইনশিতা বলল, লাগছে আমার, ছাড়ুন। ইনশিতার কথা শুনে জেহের দ্রুত ইনশিতাকে উঠিয়ে দিল। অস্থির হয়ে বলতে লাগলো, কোথায় লেগেছে রোজ? বেশি ব্যথা করছে? বলো, বলো আমায় রোজ। জেহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখল। লম্বায় রাফিদের চেয়ে জেহের বেশ বড়। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকাই রাফিদের কাঁধ ধরে টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগ পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত বইছে
আঘাতকৃত অংশ হতে। জেহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চড় লাগালো। ইনশিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা পাগল। আর আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি আপনি জানেন? জেহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনের প্রথম চড় এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জেহেরের রাগ যেন বাধা মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ইনশিতার দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো, চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেবো না রোজ। আমার দিকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি। সেখানে তুমি আমায় চর মেরেছ, এর শাস্তি তো তোমায় পেতেই হবে। জেহের আর নিজের ক্রোধ সংবরণ করতে পারল না, গর্জন করতে করতে ইনশিতার দিকে তাকালো। ভাঙা কাঠ দিয়ে জেহের যখন ইনশিতাকে মারতে যাবে তার আগেই ইনশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জেহের পেছনে ফিরল। ইতিমধ্যে ইনশিতা অজ্ঞান হয়ে গেছে। ইনশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডিয়ার ইউ টু টাচ হার ইডিয়েট। বলে এগিয়ে যায় জিহাদের দিকে। জিহাদ এক হাতে ইনশিতাকে আগলে ধরে আরেক হাতে জেহেরকে থামায়। ভাই লোক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর পারমিশন নেব না আমি, গপেট কোথাকার। ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সবসময় থাকে। তাহলে এখন যদি তুই ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র বানাচ্ছিস কেন? জেহেদ যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা, হাতের কাঠটা ফেলে দেয় সে। আই এম সরি রোজ, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না রোজ, কোনো দিন না। ইনশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জেহের। নয়নিকা বাধা দিতে চাইলেও জিহাদ আটকায়। এখন জেহেরকে বাধা দেওয়া মানে সিংহের সাথে হাডুডু খেলতে যাওয়া। নিজের ওপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে উঠল ইনশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস প্রায় বন্ধ হবার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করল সে। রুমটাও অচেনা, সে কোথায়? তাকে কেউ ধরে শুয়ে আছে। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠতেই চেঁচাতে লাগলো, রোজ, রোজ, রোজ। ইনশিতা কানে হাত দিয়েই রইল। ইনশিতাকে দেখে জেহের খুব শক্ত করে জড়িয়ে ধরল, মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ইনশিতা ভাবল তার হাড্ডি আর হাড্ডি নেই। জেহের অস্থির কণ্ঠে বলতে থাকলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমিও শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আমার বুকেই ঘুমিয়ে থাকবে। ইনশিতা তখনও মাথাটা ধরে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপর এক ঝটকা ছাড়াতে চাইল জেহেরকে, কিন্তু বান্দা ছাড়ছেই না। একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে ছাড়া পেতে চাইবে না, এর ফল খারাপ হবে। একটুই তো বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। ইনশিতা হতবাক, এ কেমন ছেলে, বাথরুমে যাবে তাও যেতে দিচ্ছে না। ইনশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? বাথরুমে তো সকলকেই যেতে হয়, প্লিজ। জেহের ইনশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকালো। যাও, তবে 5 মিনিট, 1 সেকেন্ড বেশি হলে খবর করে দেব আমি। ইনশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জেহের হাত ধরে ফেলল। ইনশিতা বেশ বিরক্ত হলো, জোর করে মুখে হাসি ঝুলিয়ে তাকালো। জেহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে যেন, অনলি 5 মিনিটস। জেহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনেই। নিজের মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজা নক করতে যাবে তখনই ইনশিতা বের হলো। ইনশিতা দেখলো জেহের কেমন অস্থির হয়ে আছে। যে জেহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইনশিতা বলে উঠল, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকে বা তখন তুলে নিয়েছেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টে জেহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও, এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত গুড়িয়ে দিব তাদের, মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলেই এমন করতে পারে? ও আমার ফ্রেন্ড, আর ছেলেটা আমার কাজিন। আর আপনি তো আমার কেউই না, সুতরাং আপনার হাত গুঁড়া করা উচিত।
আচমকা ইনশিতাকে চেপে ধরে জেহের বলল, আমি তোমার সব সব সব। আমি ছাড়া আর কেউই তোমার কেউ হয় না। তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, আর না কোনো কাজিন। আমি শুধুমাত্র তোমার। আর এটাই তোমার বাড়ি। জেহেরের ক্রোধান্বিত কণ্ঠ শুনে ইনশিরা কাঁপতে লাগলো। জেহের চিৎকার করে বলল, আমি যাব, বাড়ি ফিরবো। শুনতে পাওনি কি বলেছি? কোথাও যাবে না তুমি। এটাই তোমার বাড়ি, আর আমি তোমার সব। ইনশিতা কানে হাত দিল আবার। এ কার কাছে বন্দি হলো সে? আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার আনবেন? জেহের তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো, যার অর্থ তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম, তখন তুমি কি করেছিলে মনে নেই? ইনশিতা বুঝলো সে দৃষ্টির মানে। তবে এখন প্রচুর খিদে পেয়েছে, সেই দুপুর থেকে কিছুই খায়নি, তাই মিনতির সুরে বলল, প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করুন। আমি সত্যি বলছি, পালাবো না। জেহের ইনশিতাকে একবার দেখে পুরো রুমে চোখ বুলালো, বারান্দার দরজা বন্ধ করে দিল। তারপর রুমের বাইরে গিয়ে আবার কি মনে করে ফিরে এলো। ইনশিতাকে ধরে চেয়ারে বসিয়ে ইনশিতার ওড়না টান দিয়ে খুলে দিল। চমকে উঠল ইনশিতা, বেশ রাগ হলো। কি করছেনটা কি? শেষ, কোনো আওয়াজ হবে না। ওড়না দিয়ে চেয়ারের সাথে হাত দুইটা শক্ত করে বেঁধে দিল। ইনশিতার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো বলেছেই যাবে না, তাও এই সাইকোটা এমন করে কেন? জেহেরের কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না রোজ। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার মতো সাইকোকে কিভাবে যে আপনার বউ সামলাবে ভাবতেই পারছি না। তুমি আছো তো, তুমি আমাকে সামলাবে। তুমি আমার বউ রোজ। কথাটা শুনে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। একে তো লোকটার নিঃশ্বাস তার মুখে পড়ছে, তার উপর এত সুন্দর কণ্ঠ। নিজেকে শক্ত রেখে হঠাৎ করে কপাল দিয়ে খুব জোরে জেহেরের কপালে বাড়ি মারল। আমার সাথে লাগতে আসবে না, এর ফল ভালো হবে না। তা তুমি ইতিমধ্যে টের পেয়েছো নিশ্চয়ই। সো তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলে ধূপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল। বেচারি ইনশিতা ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। জেহের সার্ভিং টলে নিয়ে ভেতরে ঢুকল। ইনশিতা পালানোর চিন্তায় বিভোর। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ইনশিতা। খাবার দেখে হা হয়ে গেল সে। এত এত খাবার! এতগুলোর নাম কি? সে জীবনও এমন নাম না জানা খাবার দেখেনি। কাছে আনতেই দেখলো বেশিরভাগই তরল স্যুপ। এত রাতে স্যুপ খাবে? এগুলো কি এনেছেন? তোমার ডিনার কেন পছন্দ হয়নি? এগুলো মানুষে খায়? এগুলো তো গরু ছাগলেও খায় না বোধহয়। আমার জন্য ভাত আনুন, ডাল আর আলু ভর্তা দিয়ে। এসব হাবিজাবি খাওয়া চলবে না তোমার। যা এনেছি তা খাও। বললাম তো এসব আমি খেতে পারবো না, আমার পেট ভরবে না। আর হাবিজাবি এগুলো, ভাত না। এসব ছাড়া আর কিছুই পাবে না তুমি। আর এগুলোই আমি খাই সব সময়, তাই তোমাকেও খেতে হবে। জেহেরের কথা শুনে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল ইনশিতার। ভেংচি কেটে বলল, ওহো, আমি তো ভুলেই গেছিলাম আপনি মানুষ না, আপনি তো পশু, আর পশুরাই এগুলো খায়। আর কি বলুন তো, আমি না আপনার মতো পশু না, তাই এসব পশুর খাবার আমার চলবে না। জেহের ধপ করে জ্বলে উঠল। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের মতন চোখের চারপাশ লাল হয়ে গেছে। ইনশিতার গাল চেপে ধরে বলল, আমাকে ইনডাইরেক্টলি পশু বলা, তাই না? তাহলে এই পশুর পশুত্বটাও দেখিয়ে দেই নাকি? কেমন হবে দেখালে? হুম। বলেই নিজের শার্টের বোতাম খোলা শুরু করলো। ইনশিতা ভয় পেয়ে চিৎকার করে বলল, না না না, আই এম সরি, আর কখনো বলবো না প্লিজ। ভুল হয়ে গেছে আমার, এগুলোই খাবো। দিন দিন, তাড়াতাড়ি দিন। গোলাপি ঠোঁট বাঁকা করে হাসলো জেহের। টলিটা ইনশিতার সামনে এনে সে চেয়ারের পাশের সোফায় বসে পড়ল। আমার হাত খুলে দিন, আমি নিজের হাতেই খাবো। এখন থেকে আমার হাতেই খাবে। আমার হাত আছে কি করতে? হাত যতক্ষণ আছে ততক্ষণ আমি নিজ হাতেই খাবো। যদি হাতটা না থাকে? জেহেরের এমন ধমকানিতে ঢোক গিলল ইনশিতা। থাক, খাইয়ে দিন। খাবারগুলো মুখে নিতেই মনে হলো বমি করে দেবে ইনশিতা। ছি, স্বাদটা কেমন যেন। খেতে খেতে ইনশিতা প্ল্যান করতে লাগলো। জেহের তো তাকে ভালোবাসে, এই ভালোবাসার সুযোগ নিয়ে সাইকোটার থেকে যদি ভালো খাবার পাওয়া যায়, এতে একটু অভিনয় করতে হলেও করবে সে। আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? জীবনের থেকেও বেশি। আমার কষ্ট হলে আপনারও কষ্ট হয়, তাই না? খুব।
তাহলে এই যে আমার হাত দুটো বেঁধে রেখেছেন, এতে তো আমার খুব কষ্ট হচ্ছে, হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছি। এতে তো আপনার কষ্ট হচ্ছে না, আপনি তো উল্টো আনন্দ পাচ্ছেন। ইনশিতার কথা শুনে জেহেদ দ্রুত ইনশিতার হাতের বাঁধন খুলে দিল। হাতে অসংখ্য চুমু দিয়ে ইনশিতার মুখটা নিজের দুহাতে তুলে বলল, আমি একটু আনন্দ পাচ্ছিলাম না রোজ, আমারও খুব কষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, সেই ভয়ে তোমাকে আটকে রাখি। তুমি দূরে সরে গেলে আমার খুব কষ্ট হয় রোজ। ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হলো ইনশিতা। এত আবেগ কোথায় পায় পাগলটা? জেহেরের ছোঁয়ায় যেন তার গায়ে আগুন লেগে গেল। তবুও নরম কণ্ঠে বলল, তাহলে এখন যে এসব ছাইপাশ খাওয়াচ্ছেন, এতে তো আমার আরো বেশি কষ্ট হচ্ছে। এসব খাওয়ার অভ্যাস নেই আমার, আর না কোনোদিন খেতে পারবো। আপনি যদি আমার কষ্টে কষ্ট পেয়ে থাকতেন, তাহলে আমার পছন্দের খাবার এনে দিতেন। এতেই বোঝা যায় আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ভালো না বাসার কথা শুনে জেহের উথাল পাতাল হয়ে উঠল। সে তো তার রোজকে খুব ভালোবাসে, আর এই খাবারগুলো হেলদি বলেই খাওয়াচ্ছে। কিন্তু তার রোজ যে তার ভালোবাসা নিয়ে কথা বলবে সেটা কি সে জানতো? রোজের মুখ দুহাতে আরো শক্ত করে ধরল। কপালে গালে চুমু দিতে দিতে অস্থির হয়ে বলল, আমি এগুলো হেলদি বলেই খাওয়াচ্ছিলাম। এগুলো না খেতে চাইলে খেও না। আমি এক্ষুনি তোমার পছন্দের খাবার এনে দিচ্ছি সোনা, এক্ষুনি দিচ্ছি। কি খাবে বলো আমায়, সব সব এনে দিব সোনা। আগে আমাকে সোনা রূপা টাকা বন্ধ করুন। জিহেদ যেন কথাটা শুনতেই পেল না। সে তো চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে রোজের গাল, কপাল, চিবুক। অচেনা ছেলেটার এমন স্পর্শে ইনশিতা কেঁপে কেঁপে উঠছে। তবে সেটা রাগে আর বিরক্তিতে। কোনো দিন কোনো অচেনা ছেলে তাকে টোকা অবধি দেয়নি। আর এই ছেলে তো বেশি অ্যাডভান্স। অনেক কষ্টে বলল, ভাত নিয়ে আসুন, ভাতের সাথে যে কোনো তরকারি থাকলে নিয়ে আসুন। জেহের নির্বিকার। ইনশিতা জেহেরকে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো যান? জেহের কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইনশিতার দিকে। জেহেরের চোখ দেখে দৃষ্টি নিচে নামিয়ে ফেলল ইনশিতা। কেন যেন হঠাৎ জেহেরের চোখে চোখ মেলাতে পারছে না সে। কালচে নীল চোখের দৃষ্টিতে এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছে সে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দৃষ্টিতে, চোখ ঝলসে যায়। জেহের দরজা আটকে ইনশিতার খাবার আনতে চলে যায়। ইনশিতা জেহেরের মোবাইল খুঁজতে লাগলো। ইনশিতার মোবাইল আগে জেহের নিয়ে নিয়েছিল। সে দেখলো সোফার এক কোণায় জেহেরের মোবাইলটা পড়ে আছে। সে দ্রুত বাবার নাম্বারে কল দিল। অনেকক্ষণ কল দেওয়ার পরও তার বাবা ধরছে না। আর একটু পর তো জেহেরও এসে পড়বে। উফ, আবারও কল দিল সে। হ্যালো বাবা। কিরে মা, এটা কার নাম্বার? আর তোর নাম্বারে কল ঢুকছে না কেন? বাবা শোনো, আমি বিপদে পড়েছি। একজন আমায় তার বাড়িতে তুলে নিয়ে এসেছে। তাকে আমি ভালো করে অবধি চিনিও না। আর এই ছেলেটা পাগল, মাথার তার ছেঁড়া। তুমি তাড়াতাড়ি চলে এসো, পারলে পুলিশও নিয়ে এসো। কি, কোথায় তুই? জায়গাটা কোথায়? হ্যালো হ্যালো। আর কিছু বলতে নেবে সেই মুহূর্তেই জেহেরের প্রবেশ। জেহেরকে দেখে ইনশিতা বলার আর কিছুই পেল না। রীতিমতন তার হাত পা কাঁপছে। জেহের ইনশিতার হাতে মোবাইল দেখে দ্রুত দৌড়ে এসে মোবাইলটা নিয়ে কেটে দিল। অগ্নিশর্মা চোখ নিয়ে ইনশিতার দিকে তাকালো। হুট করে ইনশিতার গলা চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে সে আর নেই, সে মরে গিয়েছে। দম আটকে যায় যে অবস্থা। তখন জেহেরের মা জেসমিন চৌধুরী আর জিহাদ এসে জেহেরকে ছাড়িয়ে নিল। আরেকটু থাকলে ইনশিতা বোধ হয় মারা যেত। জেসমিন চৌধুরী বলল, কি করছিস জেহের? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? জেহের কিছুই বলছে না। ইনশিতার দিকে তাকিয়ে সাপের মতন ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার রোজ তার কাছ থেকে দূরে যেতে চাইছে। জিহাদ ইনশিতাকে পানি খাওয়ালো। ইনশিতা এখনো গলা ধরে কাশছে। জেহেরের রাগান্বিত কণ্ঠে জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, সকালেই যেন আমি কাজীকে দেখতে পাই মিসেস চৌধুরী। কাজী ডাকার কথা শুনে সকলে চমকে গেল। কাজী ডেকে কি করবি? কাজী ডেকে কি করে? বিয়ে করে। কাল আমার আর রোজের বিয়ে হবে। ইনশিতা তখন পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে বিষম খেল সে। জিহাদের চোখ মুখ শক্ত হয়ে গেল। জেহেরের সামনে গিয়ে বলল, জিহাদ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না, চিৎকার করে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এভাবে একটা মেয়েকে আটকে জোর করে বিয়ে করে সুখে থাকতে পারবি তো? আই লাভ হার। আমার ভালোবাসাকেই আমি বিয়ে করব। আর আমার সুখ নিয়ে তোর ভাবতে হবে না। তোর মতো পাগলের সাথে কেউ কখনোই সংসার করতে পারবে না। তুই একটা পাগল ছিলি, আছিস আর থাকবি।
পাগল কথাটা শুনে জেহেরের পায়ের রক্ত মাথায় চড়ে গেল, ঘাড় কাত করল সে, আর সে চিরচেনা ভয়ঙ্কর হাসি দিল। এই আচরণের মানে ইনশিতা সহ সকলে বুঝল জিহাদ সেই ধ্যানে নেই। ইনশিতা আর জেসমিন চৌধুরী খুব ভালো করে জানে জেহেরকে আটকাতে না পারলে ফর শিওর সে জিহাদকে মেরে ফেলবে। কি করবে ভাবতে ভাবতে ইনশিতা জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো, কারণ সে বুঝে গেছে জেহেরকে বসানোর একমাত্র টোটকা তার সাথে ভালোবাসার অভিনয় করা, কারণ জেহের রোজ বলতেই পাগল। জেহেরের সামনে গিয়ে জেহেরের হাত ধরল সে। জেহের এখনো রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে, কাপা কাপা কণ্ঠে বলল, আমি মানে কালকে আপনার সাথে আমার বিয়ে হবে? জেহের জিহাদের কলার ছেড়ে দিল। সে ভাবতেই পারেনি রোজ এত সহজে মেনে নেবে। ইনশিতার বাহু ধরে কাছে এনে বলল, সত্যি রোজ, তুই সত্যি আমাকে বিয়ে করবে? সত্যি। জিহাদ পা দিয়ে ফ্লোরে বাড়ি দিল। ইনশিতার দিকে একবার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করেই দ্রুত বেরিয়ে গেল সে, যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা মেরে গেল। জেহেরের সেদিকে খেয়াল নেই। সকালে কাজী না আসলেও ইনশিতার বাবা ঠিকই হাজির হয়েছেন জেহেরের আলিশান বাড়িতে। সাথে অবশ্য পুলিশ একগাদা আনতেও ভুলেননি। নিচে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে জেহেরের। সামনে তাকিয়ে দেখলো তার রোজ খাটে গুটসুটি মেরে বসে আছে। জেহেরের চোখে চোখ পড়তেই ভেঙচি কাটল ইনশিতা। বিনিময়ে হাসল জেহের। এই হাসিটাই যেন ইনশিতার পাহাড় সমান বিরক্তিকে মুহূর্তেই মাটিতে তলিয়ে দিল। এত সুন্দর হাসি ছেলেদের। জেহের মিষ্টি হাসি বজায় রেখেই ঘুম জড়ানোর কণ্ঠে বলল, গুড মর্নিং মাই ব্ল্যাক কুইন। ইনশিতার বাবা জেহেরের বাবা মায়ের সাথে চেঁচামেচি করছিল। তখন জেহের আর ইনশিতা নেমে আসে। ইনশিতার চোখে গভীর সমুদ্রের ঢেউয়ের মতন পানি টলমল করছে। ছুঁয়ে দিলেই বোধ হয় কপল বেয়ে গড়িয়ে পড়বে ঈষৎ নোনা জল। ছুটে যেতে চাইল ইনশিতা, কিন্তু পারল না, কারণ তার কোমল হাত আবদ্ধ হয়ে আছে শক্ত হাতের মুঠোয়। জেহের ইনশিতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বেশি চালাকি করবে না রোজ। কোনো রকম উল্টা পাল্টা কাজ করলে তোমার কিছুই হবে না। তবে তোমার পরিবারের টিকিটারও দেখা পাবে না জীবনে। তোমার প্রিয় বাবার মরা মুখ দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না তোমার? জেহেরের ঠোঁটে ইনশিতার কান স্পর্শ করতে কেঁপে উঠল ইনশিতা। ইনশিতাকে দেখেই ইনশিতার বাবা এগিয়ে আসলো। আসতে কোনো অসুবিধা হয়নি তো শ্বশুর মশাই? জেহেরের এমন স্বাভাবিক আচরণে সবাই অবাক হলো বেশ। ইনশিতার বাবাও বাদ যায়নি। তুমি আমার মেয়েকে কেন তুলে এনেছো? আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়েও করতে চলেছি। এতে আপনার মেয়ের সম্পূর্ণ মত আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। ইনশিতার বাবা জেহেরের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি বলছে এসব? তুই রাজি হয়েছিস বিয়ে করতে? ইনশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। সে প্রথমে ভেবেছিল বাবাকে বলে দেবে যে বিয়েতে রাজি হওয়াটা ফোনিতা মাত্র, কিন্তু জেহের যখন ওকে হুমকি দিল তখন আর সত্যিটা বলার উপায় নেই। আমি রাজি হয়েছি। ইনশিতার বাবা ইনশিতাকে একপাশে নিয়ে গেলেন। ইনশিতার মাথায় হাত বুলিয়ে বলল, দেখো ঋতু, তুই ভয় পাস না। তুই কি সত্যি বিয়েতে রাজি হয়েছিলি নাকি তোকে ছেলেটা জোর করেছে? না বাবা, কেউ আমাকে কোনো রকম জোর করেনি। ইনশিতা আমতা আমতা করে বলল, বাবা, ওই ওই আসলে উনি যখন আমাকে নিয়ে এসেছিল আমি ভয় পেয়ে গেছিলাম আর কি। তাই মানে তাহলে কালকে ফোন দিয়ে কেন বললি ছেলেটা তোকে আটকে রেখেছে? ছেলেটা তোকে জোর করে কেনই বা এনেছিল? উনি আমাকে বিয়ে করতে চাইছেন তাই। সত্যি তুই রাজি তো এই বিয়েতে? আমি সত্যিই বিয়ে করব ওনাকে। ইনশিতার বাবা একটু হলেও চিন্তামুক্ত হলেন। পুলিশদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিদায় দিলেন। জেহের এগিয়ে আসলো ইনশিতার বাবার দিকে। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো শ্বশুর মশাই? ইনশিতার বাবার বুক আনন্দে ভরে উঠল। ছেলেটা কি অমায়িক ব্যবহার করছে তার সাথে। না বাবা, আমার কোনো নেই। হাসল জেহের। ইনশিতার দিকে এক পলক তাকালো সে। সেই মুহূর্তেই ইনশিতাও তাকালো। অগোচরে জেহের ঠোঁটকে চুমুর মতন ইশারা করে ইশারায় কিস ছুড়ে দিল। জেহেরের এহনো কাণ্ডে ইনশিরার মুখ হাঁ হয়ে গেল। কি অসভ্য ছেলে, সকলের সামনে অসভ্যতামি করছে। জেসমিন চৌধুরী সবচেয়ে বেশি খুশি হন বিয়েতে। আমি কাজীকে ডেকে পাঠাচ্ছি, আজই আমার আর রোজের বিয়ে হবে। এখন আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দিতে। রোজকে আমি এক মুহূর্তের জন্যেও দূরে রাখতে চাই না। আর যদি অনুষ্ঠান করে বিয়ে হয়ও, রোজকে এই বাড়িতে রেখেই হবে। ইনশিতার বাবা জল্পনায় অবাক। ঠিক আছে, তোমার কথা মতোই হোক তাহলে।
জেহের গার্ডের কাজের ব্যবস্থা করতে বলল। বাদ সাধল ইনশিতা। কাজীকে ডাকবেন না? কেন রোজ, তুমি কি বিয়ে করতে চাচ্ছ না? করব, তবে আমার কিছু শর্ত আছে। সব মানতে রাজি, সব শর্ত কবুল। আগে শুনে নিন তো শর্তগুলো। আমি আরো কিছুদিন সময় চাই, আর পড়াশোনাটা কমপ্লিট করতে চাই। তা এখন বিয়ে করতে পারবো না। জেহের দাঁত কটমট করে বলল, কি বললে? বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। রেগে যাচ্ছেন কেন? আমি বিয়ে করব আপনাকে, তবে এখন না, একটু সময় চাই আমার। জেহের রুমে নিয়ে গিয়ে ইনশিতার কোমর চেপে ধরে কাছে টেনে নিল। তর্জনী দিয়ে ইনশিতার চিবুক তুলে মুখের কাছাকাছি টেনে নিল। ইনশিতা চোখ বন্ধ করে আছে। জেহের কোমরে জোরে চাপ দিয়ে বলল, এখন বলো, কেন বিয়ে করতে চাচ্ছ না? আমি চাইছি আমাদের বিয়েটা ধুমধাম করেই হোক। জীবনে একবার বিয়ে করব, সেই বিয়েটা স্মরণীয় করে রাখতে চাই। আর সামনের মাসে আমার এক্সাম আছে, তাই এক্সামের পরে আয়োজন করতে চাই। চোখ খুলল ইনশিতা। জেহেদ তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে কখন যে ইনশিতার ঠোঁটের সামনে নিচের ঠোঁট এনে ফেললো জেহের নিজেই জানে না। কোনো অঘটন ঘটার আগেই ইনশিতা জেহেরকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কঠোর কণ্ঠে বলল, বিয়ের আগে এসব ভালো লাগে না আমার। জেহের ঠোঁট কামড়ে হাসল। জেহের কিছু বলার আগেই ইনশিতা বলল, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? বিয়েটা 2 মাস পরেই করব। ওকে, তোমার যখন আয়োজন করে বিয়ে করার ইচ্ছে সেটা আমি পূরণ করব। ততদিন তুমি আমার পাশের রুমটাতে থাকবে, চাইলে আমার রুমেও থাকতে পারো, কিছু বলবো না আমি, এতে উল্টো আমারই লাভ। আবারও দুষ্টু হাসল জেহের। ইনশিতার কোমরে চিমটি কাটল। লজ্জায় ইনশিতার ইচ্ছে হলো মাটির সাথে মিশে যেতে। কান ঝাঁঝা হয়ে গেল তার। পর মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বলল, বিয়ের আগ পর্যন্ত আমি এখানে থাকবো না। আমি নিজ বাড়িতেই থাকতে চাই। নো, নেভার। এই বাড়ি থেকে এক পা বের করে দেখার সাহস করো আগে, পা ভেঙে রেখে দেব। ইনশিতা রাগ হওয়ার থেকে সামলালো নিজেকে। ভেতরে ভেতরে কথা গুছিয়ে নিল। জেহেরের হাত নিজের হাতের মুঠোয় রাখল। কোমল কণ্ঠে বলল, দেখুন জেহের, আমি সব নিয়ম নীতি মেনেই এই বিয়ে করতে চাই। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের আছে হাজারো স্বপ্ন, তেমনি আমারও আছে। আমিও চাই বাকি 5টা বিয়ের মতো আমাদের বিয়েটাও ধুমধাম করে হোক। তার জন্য আমাকে নিজের বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য হলেও দূরত্ব প্রয়োজন। সেই দূরত্ব ভালোবাসার ভিত আরো মজবুত করে। প্লিজ আপনি আমার কথাটা রাখুন। জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। এই প্রথম রোজ তাকে তার নাম ধরে ডেকেছে। তার রোজের মুখেই তার নামটা বড্ড মিষ্টি শোনায়। ঠিক আছে, তোমার কথা রাখলাম, শুধুমাত্র আমার নামটা নিজের মুখে নেওয়ার জন্য। কি মিষ্টি শোনায় তোমার মুখে আমার নামটা, খুব মিষ্টি করে ডাকো তুমি। তবে আমি প্রতিদিন তোমার খোঁজ নিব, ফোন করব। ফোন তুলতে 1 সেকেন্ড দেরি করলে তোমার খবর আছে। বাথরুমে গেলেও ফোন সাথে করে নিয়ে যাবে। কলেজে যাওয়ার সময় কারো দিকে তাকাবে না, কোনো ফ্রেন্ড ডাকলেও সাড়া দেবে না, সবাইকে বয়কট করবে, নিজের মতো ক্লাস করে চলে আসবে। ইনশিতা এতক্ষণ ধরে ভুরুকোচকে জেহেরের কথা শুনছিল। বাবারে বাবা, কত নিয়ম! নয়নিকা আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই আমি সব শেয়ার করি। তোমার বেস্ট ফ্রেন্ড আমি, এখন থেকে যা শেয়ার করার আমার সাথেই করবে। দেখুন, সব সময় সব কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। মেয়েদের নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে। কেন, কি এমন ব্যাপার আছে যেটা আমাকে বলা যায় না? ইনশিতা হতাশ দৃষ্টিতে তাকালো জেহেরের দিকে। এই পাগলকে কে বোঝাবে মেয়েদের কত শত ব্যক্তিগত ব্যাপার থেকে? এখন আপনাকে বলতে পারবো না, শুধু বলে রাখি নয়নিকার সাথে কথা বললে আপনি ওর কিছু করতে পারবেন না, বুঝেছেন? বলেছি না, ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দাও, যেটা আমার ভালো লাগে না। ওই মেয়ে তোমার হাত ধরে, তোমার সাথে থাকে, তোমার সাথে অনেক কথা বলে, আমার এসব একদমই ভালো লাগে না। তোমার সাথে অন্য কেউ মিশলে আমার রাগ হয়, তখন উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। ও তো একটা মেয়ে, একটা মেয়েকেও এতটা হিংসা করেন? বাবা! মেয়ে হোক বা ছেলে, তোমার সাথে কেউ কথা বললেই আমার রাগ হয়। প্লিজ ওকে কিছু করবেন না আপনি, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। না না না, কিচ্ছু করব না আমি। তুমি তবুও আমার সাথে কথা বলা বন্ধ করো না, তবে বেশি বেশি মিশবে না। ইনশিতা মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বেশ লাগে।
দু হাত দিয়ে জেহেরের দুগালে হাত বুলালো। জেহের আবেশে চোখ বুজে ফেলল, কম্পিত কণ্ঠে বলল, এমন করলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে রোজ। জেহেরের এমন কথায় ইনশিতা দ্রুত হাত সরাতে চাইল, তার আগে জেহের হাত চেপে ধরল গালে। প্লিজ হাত সরিও না। জেহের চোখ বন্ধ করে নিজেই ইনশিতার হাত ধরে পুরো গালে হাত বোলাচ্ছে। ইনশিতা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। যেতে হবে আমায়। হাত ছাড়ুন। এখন না, আর একটু পর। না, এক্ষুনি যেতে হবে। প্লিজ। না। ইনশিতা নিজেই জোর করে হাত সরিয়ে নিল। চলে যেতে নিলে জেহের হাত ধরল। চলো না, আজকেই বিয়ে করে ফেলি। সময় হোক তারপর। বলেই নিজেই হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল নিচে। জেহের 1 সেকেন্ড স্ট্যাচুর মতন দাঁড়িয়ে নিজেও পা দ্রুত চালালো নিচের দিকে। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। জেহের নিচ থেকেই তাদের দিয়ে আসার জন্য বলল। ইনশিতার বাবা মিজান হোসেন বাধা দিলেন না। গাড়িতে জেহের ড্রাইভিং সিটে, তার পাশে মিজান হোসেন আর পেছনে ইনশিতা। ইনশিতার বাবা গল্প জুড়ে দিলেন। সেই গল্পে অবশ্য জেহেরও সামিল ছিল। এই প্রথম জেহেরকে এত হাসি খুশি দেখল ইনশিতা। ইনশিতার বাড়ির কাছে আসতেই মিজান হোসেন নেমে গেলেন। জেহেরকে অনেকবার বলার পরও সে আসলো না। ইনশিতা চলে যেতে নিলে জেহের হাত টান দিয়ে ধরে। মিজান হোসেন আগেই চলে গেছেন। ইনশিতা ভুরু কুচকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। জেহের ইনশিতার মাথা টেনে ধরে সামনে আনলো। উফ, টানছেন কেন? আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ কেন? তো কি কথা বলবো? জেহের ইনশিতার নাক টেনে কপালে ছোট্ট চুমু খেল। মিস ইউ রোজ। ইনশিতা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে প্রতিদিন যে জেহের কতবার খোঁজ নিচ্ছে তার এয়াত্তা নেই। একসময় তো ইনশিতা বিরক্ত হয়ে ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে দেখা গেছে জেহের বাসে হাজির। এলোমেলো চুল, শার্টের হাতা একটা গোছানো, বোতাম খোলা, একেবারে বিধ্বস্ত অবস্থা। জেহের এসে ইনশিতার গাল চেপে ধরে বলল, তোমাকে বলেছিলাম না আমি ফোন করলে 1 সেকেন্ডও যাতে দেরি না হয়? তাহলে কেন সুইচ অফ করলে? কোন সাহসে? আমার কেমন লাগছিল তুমি জানো? তোমার ফোন বন্ধ দেখে আমার পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল তুমি হারিয়ে গেছো। আর কখনো এমন করবে না রোজ, কখনোই না। তাহলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব। জেহেরের এমন হুমকি ধামকিতে মাঝে মধ্যে ইনশিতা মিটমিটিয়ে হাসে। এই পাগলটাকে নিয়ে সে যে কোথায় যাবে। ইনশিতার খুব ভালো লাগে যখন জেহের তাকে রোজ বলে ডাকে। তবে ভাগ্যকে মেনে নিয়েছে ইনশিতা। এই বিয়ে হওয়ায় তার বাবাকে এই প্রথম অনেক খুশি দেখল সে। তার বাবা হঠাৎ হঠাৎ রুমে এসে ইনশিতার মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট মেয়েটার কয়েকদিন বাদে বিয়ে। দেখিস তুই ওই বাড়িতে সুখে থাকবি। জানিস জেহের ছেলেটা এত ভালো, আমার ব্যবসার সবকিছু সে নিজেই বহন করে। দোকানের লোক রেখেছে যাতে আমার কোনো কষ্ট না হয়। আর সব খরচ জেহের সামলে নেয়। আর তোর মাকে কত নতুন নতুন শাড়ি গহনা কিনে দিয়েছে। আমি তো বিয়ের এত বছর পরও কিছুই দিতে পারিনি তোর মা। তোর মা তো খুশিতে কেঁদে দিয়েছে আর বলছে আমার মেয়েটা শেষ পর্যন্ত সুখের দেখা পেল। এবার তোর কোনো কষ্ট হবে না রে। বিকেলে টিউশনি করে দোকানের হিসাব নিয়েও তোর বসতে হবে না। এখন আর সময় ডাল ভাত খেতে হবে না। আর বিয়ের খরচ নিয়ে যে আমার কত চিন্তা ছিল, জেয়ের বলল, শ্বশুরমশাই আপনি চিন্তা নেবেন না, শুধু মেয়ের বিয়েতে আনন্দ করুন। আমি তো আপনার ছেলের মতোই। তুই খুব ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিস ঋতু। দেখবি জেহের তোকে খুব সুখে রাখবে। ইনশিতা আড়ালে কাঁদে। বাবা মায়ের খুশিতেও তার যে সুখের কান্না পায়। সে ভেবেছে এই বিয়েতে যেহেতু তার বাবা মা এত খুশি, সেহেতু সে জেহেরকেই বিয়ে করবে। সে নিজেও জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। জেহেরের কথা মতন চললে তো জেহেরও আর এমন পাগলামি করবে না। ইনশিতার পরীক্ষার প্রতিটা দিনই জেহের দিয়ে আসে আর নিয়ে আসে। জেহেরের সাথে সে যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় তাকে তীক্ষ্ণ নজরে কেউ দেখছে। কিন্তু জেহের থাকাকালীন সময় তো তার বডিগার্ডরা থাকে না। তাহলে এমন কেন লাগছে তার কাছে? ইনশিতার বাবা মিজান হোসেন কয়েকদিন যাবৎ বেশ দুশ্চিন্তায় আছেন। কারণ তিনি ইনশিতার বিয়ে প্রথমেই ঠিক করে রেখেছিলেন রাফিদের সাথে। এই কথাটা সম্পর্কে শুধুমাত্র তিনি, তার স্ত্রী আর রাফিদের বাবা মাই অবগত। কিন্তু যেদিন জেহেরের সাথে ইনশিতার বিয়ে নিয়ে এতটাই বেখেয়ালি হয়েছিলেন যে রাফিদের বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। রাতে ইনশিতার বাবা ঘরে ঢুকে ধাম করে সোফায় বসে পড়লেন। ইনশিতার মা দৌড়ে এলেন। কি হয়েছে? কি গো, শরীর খারাপ করলো নাকি? বাবা, আমি জানি তুমি কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছো। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর সেই কারণে তোমার আজ শরীর খারাপ করলো।
কি কারণে এত টেনশনে আছো তুমি? কি নিয়ে এত চিন্তা করছো? আমাকে বলো না বাবা। ইঞ্চিতার বাবা একবার বিরস মুখে তাকালেন, অবসাদগ্রস্ত সুরে বললেন, আমি একটু আগে জেহেরের সাথে দেখা করতে গিয়েছিলাম। হোটেলে বলেছিলাম আমরা। জেহেরকে আমি তখন জরুরি একটা কথা বলার জন্যই ডেকেছিলাম। বলেছিলাম তোর সাথে এই বিয়েটা ভেঙে দিতে। কি? জেহের কি বলেছিল? আর তুমি তো এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলে। সেই খুশির থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারো কাছে কথা রাখার দায়িত্বটা। জেহেরকে যখন বলেছি এই বিয়েতে ভাঙতে, তখন জেহের কি রাগটাই না দেখালো। এই প্রথম ওকে এতটা রেগে যেতে দেখলাম। হোটেলের সব চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো। আর খালি কি যেন বিড়বিড় করছিল। হোটেলের ম্যানেজার ওকে থামাতে গেলে গ্লাস ছুঁড়ে মারে জেহের। আমার গলার টেনে ধরে বলে, আমার থেকে আমার রোজকে দূরে সরার চিন্তা মাথাতেও আনবেন না, না হলে আপনাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতেও সময় লাগবে না। এটা বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।